নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। টকিশ মামায় ফিরে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি জানেন যে প্রত্যেক বছর ইন্ডিয়াতে কত বিয়ে হয়? আর এটা কত টাকার লেনদেনের ব্যাপার? জানলে অবাক হবেন, প্রত্যেক বছর ইন্ডিয়াতে প্রায় 80 লাখ বিয়ে হয়। আর এই বিয়ে ঘিরে যে মানে লেনদেন সহ ক্যাটারিং, খাওয়া দাওয়া, জুয়েলারিজ সব মিলিয়ে প্রায় 10.5 লাখ কোটি টাকার বিজনেসের টার্নওভার হয়। এটা একটা ওয়েডিং ইন্ডাস্ট্রি, একটা বিশাল বড় ব্যবসা। আর সামাজিক ভ্যালিডেশনের জন্য সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের বাবা মারা অনেক টাকা, প্রায় নিজের জীবনের সর্বস্বটাই ছেলে মেয়েদের বিয়ের জন্য তারা লুটিয়ে দেন। এটা একটা বিশাল বড় খরচা এবং বিয়েটা আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশাল বড় ঘটনা। আচ্ছা, এই যে হাজার হাজার টাকা খরচা করে বিয়ে হচ্ছে এবং বলতে গেলে অনেকের নিজেদের জীবনের সঞ্চয় খরচা করে বিয়ে দিচ্ছে ছেলে মেয়েকে, এবং দেখা যাচ্ছে যে কার্যক্ষেত্রে এই বিয়ে কয়েক বছর চলার পরে ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন কেন ডিভোর্স হচ্ছে সেটা আমার আজকের আলোচ্য বিষয় হবে না। আমি আলোচনা করব আরও একটা খুবই জরুরি ব্যাপার নিয়ে, সেটাতে আমি আসছি। তার আগে বলুন তো, এই যে বিয়েগুলো যে চলছে না, সেখানে পরবর্তীকালে ওয়াইফ যখন ডিভোর্স নিতে যাচ্ছে, তখন ইন্ডিয়ান ল অনুযায়ী ওয়াইফ, সে কাজ করুক বা কাজ না করুক, অথবা সে যদি কাজ না করে সে জবলেস, অথবা তাকে কাজ করতে দেওয়া হয়নি শ্বশুরবাড়ি থেকে, অথবা বাচ্চার মেনটেনেন্স, এই সমস্ত কিছু দেখিয়ে একটা আনবিলিভেবল অ্যামাউন্ট তারা অ্যালিমানি অথবা মেনটেনেন্স চেয়ে বসছে। ইন্ডিয়ান ল অনুযায়ী এটার কোনো বাধা নেই। রিসেন্টলি অতুল সুভাষ কেস আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে ইন্ডিয়ান আইন, যেটা কিনা নারীর সুরক্ষার জন্য তৈরি হয়েছিল, সেই আইনের ফাঁক ফোকর গলে কিভাবে একজন স্ত্রী চাইলেই তার হাজব্যান্ডের ওপরে ফলস কেস, হ্যারাসমেন্ট, আননেসেসারি হ্যারাসমেন্ট করানো এবং আনজাস্টিফাইড অ্যালিমনি বা মেনটেনেন্স ডিমান্ড করা, মিথ্যে ডাউরি কেসে ফাঁসানো, মিথ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে ফাঁসানো, মানে স্বামীসহ পুরো পরিবারকে কোর্টে টেনে নিয়ে যেতে পারে। এও কিছু উকিল আছেন এরকম যারা এই ধরনের জিনিসগুলো করে থাকেন। আমরা এই যে ভারতীয় আইন ব্যবস্থার ওপর এত ভরসা রাখছি, কিন্তু অতুল সুভাষ কেসের ক্ষেত্রে সেই জাজও বেরোলেন যিনি কিনা ব্রাইব চাইছেন। এনিওয়ে, এই সমস্ত হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য, অনেস্ট ভাবে বিয়ে করার জন্য দরকার হচ্ছে প্রিনাপ। প্রিনাপ বা প্রি নিউপিটাল এগ্রিমেন্ট একটা এমন এগ্রিমেন্ট বা ডিসক্লোজার যেখানে বিয়ের আগে বরপক্ষ কনেপক্ষ দুজনেই সাইন করবে উকিলের সামনে বা উকিলের সাক্ষ্যে, যেখানে মানে ডিসক্লোজ করা হবে যে কার কত ইনকাম, কার কি ফিনান্সিয়াল অবস্থা, কার কি লোন নেওয়া রয়েছে, কার কত ইএমআই কাটা হয়। এবং শুধু তাই নয়, যার যত মানে দুজনের যা জয়েন্ট অ্যাসেট হতে চলেছে, যেমন বাড়ি, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু, তারপরে বিয়ের খরচ, কে কত, কোন পক্ষ কত টাকা খরচ করছে, কতটা গয়না আসছে, বা কি কি দামি দামি গিফট দেওয়া হয়েছিল, লেনদেন করা হয়েছিল, সমস্তটাই এখানে নথিভুক্ত থাকে। প্লাস বিয়ের পরে কে কোন জায়গায়, মানে তারা একসাথে থাকবে নাকি কেউ বিদেশে থাকবে, কেউ এখানে থাকবে, কিভাবে থাকবে, বাড়ির কি অবস্থা, প্যারেন্টসের কোনো রকম কি কতটা রেসপন্সিবিলিটি নিতে হবে, কারোর কোনো আগের পক্ষের বাচ্চা যদি থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চার প্রতি অপর পক্ষের কি কতটা রেসপন্সিবিলিটি হবে, সমস্তটাই সেখানে সব রকম পয়েন্টস মেনশন থাকে, সব রকম কথার উল্লেখ থাকবে। এক্ষেত্রে কি হয়, পরবর্তীকালে যদি ডিভোর্সের জায়গায় সম্পর্ক পৌঁছায়, সেক্ষেত্রে আনজাস্টিফাইড ডিমান্ড কোনো তরফেই করতে পারবে না। আগেকার দিনে এরকম হতো যে ডোমেস্টিক ভায়োলেন্স হতো, যে কারণ হিসেবে দেখা গেল যে আনজাস্টিফাইডভাবে টাকা ডিমান্ড করছে জামাই, যে আমি বিজনেস করব বা আমার গাড়ি চাই, আমার এখন, যেটা যেটা মেয়ের বাবার পক্ষে বা মেয়ের বাড়ির পক্ষে মানে একেবারে হাতের বাইরে।
এখন এই প্রিনাপ এগ্রিমেন্টের জন্য কি হবে, যদি বিয়ে ভেঙেও যায় পরবর্তীকালে, তাহলে দুই পক্ষেরই স্বার্থ সুরক্ষিত থাকবে। বিয়ের পরবর্তীকালে ফিনান্সিয়াল এক্সপেন্সেস, কোনো ইন্স্যুরেন্স, কোনো পারিবারিক যে সম্পত্তি মানে পৈতৃক বাড়ি বা সাংসারিক খরচের কি ডিস্ট্রিবিউশন হবে, যদি আগের বাচ্চা থাকে তার প্রতি কি রেসপন্সিবিলিটিস হবে বাবা মা মায়ের, এই বা পেরেন্টসদের প্রতি কী দায়বদ্ধতা থাকে, এই সব কিছুর একটা ডিস্ট্রিবিউশন বিয়ের আগেই বা একটা ক্লিয়ার পিকচার বিয়ের আগেই পাওয়া যায়। ইন্ডিয়াতে প্রিনাপ এখনও অবধি লিগালাইজড নয়, এটাই একটা সবথেকে বড় ডিফিকাল্টিস। তার কারণ হলো সেকশন 23-তে উল্লেখ করা আছে যে এমন যে কোনো এগ্রিমেন্ট ক্ষেপে আইনের কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা হবে, সেইটা বা বাধা সৃষ্টি করবে, সেটা ভয়েড বা সেটা বাতিল বলে গণ্য হবে, তার কোনো ভ্যালিডিটি নেই। প্রিনিউবিটাল এগ্রিমেন্ট করে রাখার সবথেকে বড় সুবিধা হচ্ছে যদি পরবর্তীকালে কখনো ডিভোর্সের দিকে যায় এটা সম্পর্কটা, তাহলে আননেসেসারিলি কেউই কোনো পক্ষই হ্যারাস হবে না, কারণ দুজনের কাছে মানে দুজনেই দুজনের কাছে অনেস্ট এবং ডিসক্লোজ করে দিয়েছে যে তাদের কার কি ফ্যাক্ট রয়েছে, এবং আননেসেসারিলি ডিভোর্স প্রসেসটা ইলংগেট হয় না, বা শুধু শুধু ফাঁসিয়ে দেওয়া কাউকে কোনো পারিবারিক সম্মানহানি এগুলো জায়গা থাকে না। এটা আইনি প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। শুধু শুধু ডেটের পর ডেট এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে যাওয়া, হ্যারাসড হওয়া, এ সমস্ত কোনো কিছুরই ব্যাপার থাকে না, অথবা থাকলেও সেগুলো খুব কম হয়ে যায়, একদম কম হয়ে যায়। এটা উভয় পক্ষেরই স্বার্থ সুরক্ষিত হওয়ার ব্যাপার থাকে। আর প্রিনিউপিটালের আরেকটা সুবিধা এটাই যে, যেটা অ্যান্টিসিপেটরি বেলের কথা বললাম যে আগে থেকে বেল অ্যাপ্লাই করে রাখা, সেই অ্যান্টিসিপেটরি বেল এবং আদার যে অ্যাকুইটেন্সগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে সুরক্ষিত করা যায়। আনজাস্টিফাইড অ্যালিমনি আর মেনটেনেন্সের জন্য যে টাকাটা ক্লেম হয় সেটাকে রিডিউস করা যায়, সেটাকে রিডিউস করানোর চেষ্টা করা যেতে পারে, কম্পেনসেশন ক্লেমটাকে বাতিল করা যেতে পারে। এখন ডিফিকাল্টিস এটাই যে ইন্ডিয়াতে প্রিনিউপিটাল এগ্রিমেন্ট করাটা একেবারেই লিগালাইজড নয়, এটা এখনও অবধি এর কোনো ভ্যালিডিটি নেই। এক্ষেত্রে যেটা মানে আমাদের অলরেডি আইন রয়েছে, নারী সুরক্ষা আইন রয়েছে, সেটাকে লাগু করতে গেলে এই প্রিনিউপিটাল এগ্রিমেন্টটা অনেক সময় বাধা সৃষ্টি করে, তার জন্য এখন অবধি সেটা লিগালাইজড হয়নি। একমাত্র গোয়াতে, যেখানে কিনা পর্তুগিজ সিভিল কোর্টের নিয়ম চলে, সিভিল কোর্ট চলে, সেই জন্য একমাত্র গোয়াতে এই নিয়মটা মানে এটা প্রিনিউপিটাল এগ্রিমেন্টের লিগালাইজেশন রয়েছে। এখন অনেকেই বলবেন যে ইন্ডিয়াতে এটা কিভাবে হবে। ইন্ডিয়া একটা প্রো ম্যারেজ কান্ট্রি, আমরা এখনও অবধি বিয়ে ইনস্টিটিউশনটার ওপর ভরসা রাখি, আমরা ভরসা রাখি যে বিয়ে করে ভালো থাকা যায়, এবং আমরা দুই পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকে যে কখনোই যাতে বিয়েটা যাতে ভেঙে না যায়, বিয়েটা যাতে থাকে, এবং ডিভোর্সটাতে আমরা কেউই মানে সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আমরা কেউই কোনো রকমভাবেই ডিভোর্সটাকে সাপোর্ট করি না ইন্ডিয়ান কালচারে। এখন ইন্ডিয়ান কালচারে বিয়ে খুব একটা স্যাক্রোস্যাঙ্ক্ট হিসেবে মানে পবিত্র হিসেবে গণ্য করা হয়, যেখানে রিলিজিয়াস রিচুয়ালসের মাধ্যমে বিয়ে করানো হয়, এবং হাজব্যান্ড ওয়াইফ সারা জীবনের জন্য একসাথে 7 জন্মের জন্য বেঁধে যায়, এবং এই ধরনের কথাগুলো প্রচলিত রয়েছে। আর এটা অবশ্যই বিয়েটা একটা পারস্পরিক ভরসার জায়গা, পারিবারিক মানে মান সম্মানের জায়গা, দুটো এখন এই অবস্থায় যদি প্রিনিউপিটাল করতে বলা হয় এগ্রিমেন্ট, তাহলে দুটো পরিবারেরই ইগো হার্ট হতে পারে, বা তারা নিজেদের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। যে পক্ষই পেশ করবে তার অপর পক্ষই মনে করবে হয়তো যে আমাদেরকে বিশ্বাস করছে না, কিন্তু না, তা নয়। এখানে ব্যাপারটা খুব সিম্পল। আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, তাই না? আমরা লাইফ ইন্স্যুরেন্স করি কেন? আমরা কি মরে যাব বলে লাইফ ইন্স্যুরেন্স করি? না, আমরা নিজেদের লাইফটাকে সুরক্ষিত করবার জন্য লাইফ ইন্স্যুরেন্স করে রাখি। আমরা গাড়ির ইন্স্যুরেন্স করি। কেন গাড়ির ইন্স্যুরেন্স করি? আমরা কি চাই যে গাড়িটা চুরি হয়ে যাক? তা একদমই না। আমরা গাড়ির ইন্স্যুরেন্স করি যাতে গাড়িটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি, আমরা ওয়ার্স্ট সিচুয়েশনটা যাতে হ্যান্ডেল করতে পারি খুব ভালোভাবে, তাই জন্য আমরা একটা ব্যবস্থা করে রাখি। প্রিনাপটা হলো
বিয়ের সুরক্ষাপত্র বলতে পারি। বিয়েতে এটাতে দুই পক্ষই সমস্ত কিছু ডিসক্লোজ করে, একে অপরকে জানায়, উকিলের সাক্ষের মানে উইটনেসের সামনে জানায়, এবং সেটা নথিভুক্ত করে রাখে যাতে পরবর্তীকালে কথারও কোনো রকম চেঞ্জ না হতে পারে, এবং এই সমস্ত কিছুই রেকর্ড রাখা হয় যাতে একটা বিয়েটা সুরক্ষিত থাকে এবং উভয় পক্ষের চেষ্টা থাকে বিয়েটাকে সুরক্ষিত রাখার। আর হাজবেন্ডের এক্ষেত্রে শুধু হাজবেন্ডের স্বার্থ সুরক্ষিত হয় না, এক্ষেত্রে স্ত্রীরও স্বার্থ সুরক্ষিত হয়। তার সুবিধা এই যে সেও হাজবেন্ডের ইনকাম, হাজবেন্ডের বাড়ির অবস্থা, হাজবেন্ডের মানে ফ্যামিলির ইনকাম কত, ফ্যামিলির কি অবস্থা, ফ্যামিলির প্রতি কি রেসপন্সিবিলিটি তার আছে, তার কোনো রকম ঋণ আছে কিনা, কোনো রকম ইএমআই চলছে কিনা, ব্যাংকে কি অ্যামাউন্ট রয়েছে, এবং সে কত টাকার চাকরি করছে, এবং সে তার নেট ওয়ার্থটা পুরোটা জানতে পারে। ভুল বুঝে বিয়ে করে পরবর্তী ক্ষেত্রে যখন জিনিসটা মানে চোখ সামনে আসে, তখন যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হয় সেটা হওয়ার চান্সেস জিরো হয়ে যায়। এক্ষেত্রে স্ত্রীর সুবিধা এটাই যে সেও পুরোটা জেনে বিয়ে করতে পারছে, এমন না যে তাকে মিথ্যে বা ভুল বুঝিয়ে বিয়ে করা হচ্ছে। এখন এক্ষেত্রে আমি তো মনে করছি যে এটা এই অনেস্টি বজায় রেখে দুই পক্ষই যদি বিয়েতে সম্মত হয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে নিশ্চিন্ত দুপক্ষই কিন্তু হতে পারে। আমার তো মনে হয় যে প্রেনিউপিটাল আজকালকার দিনে ভীষণ জরুরি, যেহেতু এখানে আজকালকার দিনে ছেলে এবং মেয়েরাও ইন্ডিপেন্ডেন্ট, কোনোভাবেই স্ত্রী তার স্বামীর ওপর ডিপেন্ডেন্ট হতে চায় না, প্রত্যেকের স্ত্রীদেরও নিজস্ব আইডেন্টিটি রয়েছে। এক্ষেত্রে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুপক্ষই যখন অনেস্টভাবে ট্রান্সপারেন্টভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে, এবং সেক্ষেত্রে দুপক্ষেরই তাগিদ থাকবে বিয়েটাকে বাঁচিয়ে রাখার, অপর পক্ষকে ডমিনেট করা বা কোনোভাবে তাদের হিউমিলিয়েট করা এই ধরনের কোনো কিছুর মধ্যে না যাওয়ার, এবং দুপক্ষেরই তাগিদ থাকবে বিয়েটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়ার, নিজের পার্টনারকে সঠিকভাবে ইম্পর্টেন্স দেওয়ার কথা এবং সঠিক সম্মান করার কথা। আমার মতে প্রিনিউপিটাল ইমিডিয়েটলি লিগালাইজ করে দেওয়া উচিত পুরো ইন্ডিয়াতে, যাতে পরবর্তীকালে অতুল সুভাষের মতো কোনো কেস আমাদের সামনে না আসে। খুবই দুর্ভাগ্যজনক, এবং কারণ এরকম দিল্লি, গুজরাট, ইউপি, এরকম অনেকগুলো স্টেটে, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও এই ধরনের প্রচুর কেস হচ্ছে, যেখানে ফলস কেসে দিনের পর দিন ফাঁসানো হচ্ছে হাজব্যান্ডদের, এবং তারা ঘুরে ঘুরে তাদের মানে টাকা পয়সা, মান সম্মান, পরিবার সবই শেষ হয়ে যাচ্ছে। তো ছেলেদের স্বার্থ সুরক্ষিত করা এবং অবভিয়াসলি নারীদের স্বার্থ মানে ইনডিরেক্ট ওয়েতে সুরক্ষিত হবে। সরকারের উচিত এই প্রিনিউপিটাল এগ্রিমেন্টটাকে বিয়ের আগে যেরকমভাবে আমাদের ব্লাড টেস্ট করানো হয় বা মেডিকেল টেস্ট করানো হয়, বা আমাদের কোষ্ঠী বিচার করা হয়, সেভাবে একেবারেই এটাকেও ম্যান্ডেটারি করে দেওয়া। থ্যাংক ইউ। আপনারাও ভাবুন, আপনারা কমেন্টে বলুন যে প্রিনিউপিটাল কতটা জরুরি। যারা ছেলে যাদের আছে, অথবা যারা মেয়েদেরও মা বাবা যাদের সন্তান রয়েছে, তারা নিজেকে ভিকটিমের জায়গায় বসিয়ে একটু ভেবে দেখবেন। আপনারা একটু আপনাদের সময় খরচ করে আমাকে একটা কমেন্ট করে বলুন যে প্রিনাপের ব্যাপারে আপনার কি মতামত। আমি আশা করি আমি বলতে পেরেছি যে প্রিনাপ, বা আপনারা বুঝতে পেরেছেন যে প্রিনাপ ব্যাপারটা কি এবং তাতে কি হবে। আর আমি চাইবো যে আমাদের প্রত্যেকের আপনজন, সেটা আমাদের সন্তানই হোক, সেটা আমাদের দাদা দিদি ভাই বোন পরিচিত যে কেউ হোক, তারা সবাই সুরক্ষিত থাকুক, তারা কেউ এভাবে ভিকটিম না হোক ফলস কেস বা হ্যারাসমেন্টের। আমি চাইবো এটাই যে ভারত সরকার খুব তাড়াতাড়ি প্রিনাপ ব্যবস্থাটাকে লিগালাইজ করে দিক। তো আপনারা যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় বা আপনাদের যদি কোনোভাবে প্রবলেম হয় প্রিনাপ সম্পর্কে বুঝতে, তাহলে আমাকে ডিএম করতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর এরপরেও আমি বলবো এটাই যে নারী সুরক্ষা আইন এখনকার দিনে যে নারী সুরক্ষা আইনের ফাঁকফোকর গোলে, অথবা এটাকে কাজে লাগিয়ে, অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে মেয়েরা যেভাবে ছেলেদেরকে হ্যারাস করছে বিয়ের আগে বিয়ের পরে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আমি কিছু কেস স্টাডিজ করেছি, তো সেইগুলোকে মানে একেবারেই মেনে নেওয়া যায় না।
দিল্লি, গুজরাট, ইউপি, এমনকি ওয়েস্ট বেঙ্গলেও এরকম প্রচুর কেস হয়েছে যেখানে ছেলেদের লাস্ট স্টেজ হিসেবে তারা নিজেদেরকেই শেষ করে দিয়েছে। এখন এই রকম কেসগুলোকে থামানোর জন্য শুধু ছেলে নয়, এক্ষেত্রে অনেক মেয়েদের সাথে তো অত্যাচার হয়েইছে, কিন্তু অবশ্যই আমি এটাও বলবো যে নারী সুরক্ষা আইনের যেই ফাঁকফোকরগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করা দরকার। সেগুলোকে নতুন দিনের সাথে নতুন আজকালকার যে মানে লাইফস্টাইল তার সাথে বা আজকালকার যে অপরাধের একটা স্ট্যান্ডার্ড তার সাথে রিভাইজ করা উচিত নতুন করে। তো এখানে ছেলে বা মেয়ের ব্যাপার না, এখানে একটা মানে হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ নয়, এখানে একটা বিয়েটাকে সুরক্ষিত করা, যেটা কিনা আমাদের সামাজিক একটা ভিত্তি, একটা পিলার সমাজ ব্যবস্থার, সেটাকে সুরক্ষিত করার জন্য এই প্রিনাপ ব্যবস্থাটাকে আমাদের সমাজে নিয়ে আসাটা খুবই জরুরি, ম্যান্ডেটারি করাটা খুবই জরুরি। তাই আপনাদের কাছে আমার অ্যাপিল থাকবে যে আপনারাও এই ভিডিওটাকে সমর্থন করুন, ছড়িয়ে দিন, যাতে অনেকেই আছে প্রিনাপ সম্পর্কে জানে না, তারা প্রিনাপ সম্পর্কে আরও জানুক এবং সচেতন হোক। তাদের কারোরই আপনজন যারই বিয়ে হোক না কেন, প্রিনাপ করাটা দুপক্ষের থেকে আপনারা নিজেরাই আপনাদের মধ্যে মানে চেঞ্জটা আনবেন। একটা একটা করে হতে হতে এটা যখন ট্রেন্ড হয়ে যাবে তখন অবভিয়াসলি সরকার থেকেও এটাকে ম্যান্ডেটারি করার কথা ভাবা হবে বা মেনে নেওয়া হবে। আর এইটুকুনি চেঞ্জ, একটা ভালোর জন্য একটা চেঞ্জ সমাজে আসবে, সেটা আমাদের সকলেরই কাম্য। তো জয় হিন্দ, নমস্কার, সবার কাছে বিদায় চাইবো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এরকম অনেক ভালো ভালো জিনিস যেগুলো কিনা আমাদের জানা উচিত, সেই জিনিসগুলো খুব সহজেই কিন্তু জানতে পেরে যাবেন। হ্যাঁ, বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা আপনার কাছে একদম ডাইরেক্টলি নোটিফিকেশন চলে যায়। টাটা।